প্রিয় বন্ধুরা, আমি পড়ছিলাম আরও একটি ওয়েস্টার্ন গল্প। নাম শেয়ানে শেয়ানে। এখন শুরু করছি তৃতীয় অংশ। অনেক বন্ধু, বেআইনি পথে এদের চলাফেরা। কয়েকজন সম্ভবত আউটলয়। টেনিসনের বাথান আউটলদের আখড়া নাকি? ব্ল্যাকবি বাথানে আসা লোকগুলোর বেশভূষা আর চালচলন মনে করার চেষ্টা করল মর্গান। প্রায় সবাই ছিল সাধারণ পাঞ্চার। রাইফেল বা সিক্স শুটারের চেয়ে ল্যাশই ওদের হাতে যেন বেশি মানায়। দুটো বাথানের মধ্যে রেঞ্জ ও ওয়ার হলে এর কাউহ্যান্ডাও অংশ নেয়। ওদেরকে দেখে তাই মনে হয়েছে মর্গানের। আরেকটা চিন্তা এলো ওর মাথায়, কিন্তু তার ভিত্তি খুব দীর্ঘ নয়। হতে পারে ওর স্যাডল ব্যাগের টাকাগুলোর কথা জেনে গেছে লোকগুলো, কিন্তু সম্ভাবনাটা একেবারে অসম্ভব হলেও উড়িয়ে দিতে পারছে না মর্গান। টাকার ব্যাপারটা হয়তো আজ করেছিল রডনি অ্যাশ, এবং সেই পিস্কো থেকে ওর পিছু নিয়েছিল। লোকটাকে শেষ দেখেছিল ল্যারেডো ল্যারেডো হিলে, ক্যাসল টাউন থেকে 40 মাইল দূরে ছোট্ট এক কাউ টাউনে। ওখান থেকে খুব দ্রুতই মর্গানকে ধরে ফেলেছে সে। সুযোগের অপেক্ষায় ছিল। ঘেঁষো উপত্যকায় না ঢুকলেও টেইলের কোথাও ঠিকই ওকে অ্যাম্বুশ করতে অ্যাশ। উপত্যকায় ঢুকে তার কাজ সহজ করে দিয়েছিল মর্গান। এদেরকে টাকার কথা জানিয়েছে অ্যাশ, মানতে নারাজও। কারণ রডনি একাই কাজ করতে পছন্দ করে। নিজের প্রাপ্য অংশ অন্যকে ভাগ দেওয়ার লোক সে নয়। তবে জানে না মর্গান, জানার ইচ্ছেও নেই। নিরাপদে এখান থেকে সরে পড়তে পারলে খুশিও। যত দ্রুত সম্ভব মিশরে পৌঁছানো দরকার। উপত্যকায় চলে এসেছে ও। ভেতরে ঢুকতে এগিয়ে এলো শরীরটা। কাছে এসে মুখ দিয়ে ওর পেটে খোঁচা মারল। আনন্দ প্রকাশ করছে। দ্রুত কাজে নেমে পড়ল মর্গান। ল্যাশো খুলে পেঁচিয়ে স্যাডল হর্নের সাথে ঝোলালো। বেডরোল গুটিয়ে জায়গা মতো রাখলো। রাইফেল হাতে এরপর স্যাডলে চেপে ফিরতে পথ ধরল। মনে আশঙ্কা, হয়তো দেখবে অন্যকে মুক্ত করে দিয়েছে লোকগুলোকে, আর সবাই মিলে অপেক্ষা করছে ওর জন্যে। তেমন কিছু অবশ্য ঘটল না। যেমন দেখে গিয়েছিল তেমনই আছে সব। বাধা তিনজন অক্লান্ত চেষ্টা করছে নিজেদের মুক্ত করার। ওর সারা পেয়ে তাতে ইস্তফা দিয়ে ঠায় পড়ে থাকলো। মনে মনে একচোট হাসল মর্গান। বোঝা যাচ্ছে পশ্চাৎ দেশে গুলি খাওয়ার ইচ্ছে কারো নেই। উইলের পানে তাকালো। তার জন্য কারো করার কিছু নেই এখন। ঘুমিয়ে পড়লে নাকি সবাই? এটা সিগারেট তৈরি করতে শুরু করলো। উত্তর এলো না, কেউ নড়ল না। ও, ঘুমিয়ে পড়েছ তাহলে? বাবু, তোমাদের তিনজনকে জাগানো তো সহজ কাজ নয়। তার চেয়ে পাছায় একটা করে গুলি সেদিয়ে দেয়া যাক, বলে পিস্তলের হ্যামার টানল। সাথে সাথে নড়ে উঠল তিনটে দেহ। তোমরা তাহলে জেগেই আছো? এমনভাবে বলল মর্গান যেন খোঁজ গল্প করছে। যাক, অযথা তিনটে গুলি খরচ করতে হলো না। ধন্যবাদ। রোল করা সিগারেট ধরিয়ে আয়েশ করে টান দিল ও। ঝেড়ে কাশো ছেলেরা, খোদার কসম তোমাদেরকে আজই প্রথম দেখলাম। অথচ তোমাদের ভাব দেখে মনে হচ্ছে জনম জনম ধরে আমাদের শত্রুতা। ব্যাপার কি বলো তো? কোন সুখে আমার পিছু লাগলে? এবারও কোনো উত্তর এলো না। বুঝলাম কথাগুলো তোমাদের কানে ঢুকছে না, কিন্তু এর চেয়ে জোরে বলাও আমার পক্ষে সম্ভব নয়। তার চেয়ে গুলি করল ও। ডানের লোকটার চুলে সিথি কেটে বেরিয়ে গেল তপ্ত সীসা।
এই যে, তুমি শুনতে পাচ্ছ? পাচ্ছি। একেবারে পরিষ্কার, কাপা গলায় বলল লোকটা। আমার পিছু লাগলে কেন? তুমিই তো আগে হামলা করেছ। গুলির শব্দ পেয়ে এখানে এসেছিলাম আমরা। চিহ্ন দেখে বুঝলাম উপত্যকায় গেছো। ওখানে গিয়ে তোমার তোপের মুখে পড়লাম। আর একটা গুলি করলো মর্গান। উরুর কাছে ট্রাউজার ফুটো করলো এটা। থরথর করে কেঁপে উঠল লোকটার শরীর। বদহজম হয়েছে তোমার, তাই বাজে বকছো। শোনো, এটাই শেষ সুযোগ। পরের বার ঠিক মেরুদণ্ডে গুলি করব। সারা জীবন বিছানায় পড়ে থাকার ইচ্ছে থাকলে আবারও মিথ্যে বলতে পারো। ওদেরকে জিজ্ঞেস করে দেখো, প্রমাদ গুনল মর্গান। তোমাদের ব্যাপারটা কি? একসাথে এতজনই বা কেন? হায় খোদা, এ লোকটা জানে না, অথচ একটা রেঞ্জ ওভারের মধ্যে নাক গলিয়েছে। এবার মর্গানের চমকে যাওয়ার পালা। পেট খালি করো স্ট্রেঞ্জার। এটা ম্যাক লয়ারিদের বাথানের অংশ। পাশের এলাকার দখল নিয়ে টেনিসনের সাথে লড়াই চলছে ওদের। তুমি তো টেনিসনেরই লোক। ম্যাক লয়ারিদের মার্কা কি? সার্কেল এম। তোমরা ওই মার্কা ব্যবহার করছো না। আমরা ভাড়াটে, নিজেদের ঘোড়া ব্যবহার করছি। সন্তুষ্ট হতে পারছে না মর্গান। আমাকে টেনিসনের লোক মনে করেছ কেন? গতকাল বিকেলে দলবল নিয়ে শহরে গিয়েছিল টেনিসন। ম্যাক লয়ারিদের এক ভাইকে পিটিয়েছে সে। আর হুমকি দিয়েছে দেশ ছাড়া করবে ওদেরকে। ফেরার পথে সার্কেল এম এর 2 কাউহ্যান্ডকে গুলি করে মেরেছে ওর ক্রুরা। টেনিসনের দলবল আক্রমণ করতে পারে ভেবে এদিকে অপেক্ষা করছিলাম আমরা। বিরক্তি বোধ করছে মর্গান। খাপে খাপে মিলছে না কিছুই। হতে পারে। মনের গভীরে পাগলা ঘন্টি বাজছে। এখান থেকে সরে পড়ার জন্যে তাগাদা দিচ্ছে। হকিন্সকে ফের জানতে চাইল ও। চিনি না ওকে। আবার ধৈর্য আমার ধৈর্য কিন্তু কম, মেজাজও খারাপ হয়ে আছে। খোদার কসম, ওই নামে কাউকে চিনি না। হলদে শেয়াল, তুমি চেনো? না, একগুঁয়ে স্বরে জবাব দিল লোকটা। মর্গানের একবার ইচ্ছে হলো গুলি করে লোকটাকে, কিন্তু তাতে অযথায় রক্তক্ষয় হবে। কিছু জানলেও সহজে বলবে না এ লোক। যথেষ্ট সময় পেলে হয়তো সত্যটা বের করা সম্ভব, কিন্তু তা নেই এখন। দক্ষিণে বনভূমির দিক থেকে খুরের আফসা শব্দ কানে আসছে। নিশ্চিত হতে কান পাতল। যা ভয় পেয়েছিল, হয়তো এদেরই সঙ্গী হবে। মনে হচ্ছে কয়েকজন। হোলস্টারে পিস্তল ফেরত পাঠিয়ে স্যাডলে চেপে উত্তরে ঘোড়া ছোটালো। কোনো টেইল ছাড়াই ঝোপঝাড়ের ফাঁক গলে ছুটল শরীরটা। পুরো একটা দিন পর ছুটতে পেরে যেন পাখা গজিয়েছে। বারবার গতি বাড়াতে চাইছে, কিন্তু লাগাম টেনে মাঝে মধ্যেই গতি কমালো। ঝোপের সাথে সংঘর্ষ এড়ানোর জন্যে প্রায়ই এদিক ওদিক সরে যেতে হচ্ছে। একটু পর কিছুটা ডানে সরে এসে লসপোল পাইনের বনে ঢুকে ইচ্ছে মতো ছুটতে দিল ঘোড়াটাকে। সামনেই ক্যাসল টাউনের টেইল পড়বে। কয়েক মিনিট পর শেষ হয়ে গেল পাইনের বন। ক্রমশ ঢালু জমে শুরু হয়েছে। শহরের টেইলে উঠে আসার পর খানিকটা নিশ্চিন্ত বোধ করল। থেমে কান পেতে শোনার চেষ্টা করল ও। হারাহারি পশ্চিমে এগোচ্ছে কয়েক ঘোড়সওয়ার। ওর আগেই ক্যাসল টাউন থেকে
মিশরে যাওয়ার টেইলে পৌঁছে যাবে। সম্ভবত উপত্যকার লোকগুলো যোগ দিয়েছে এদের সাথে, ভাবল মর্গান। হাতের নাগালের মধ্যে ওকে পেলে খুন করতে দ্বিধা করবে না এরা। উল্টো দিকে যেতে পারে ভাবছে মর্গান। ব্ল্যাক বি বাথানে। চিন্তাটা মাথায় আসতে কষে নিজেকে গাল দিল। ওকে পেয়ে বসেছে মেলিসা বডম্যান। ঘুরে ফিরে তার কথাই মনে পড়ছে। ওখানে যাওয়া মানে ওদেরকেও বিপদে ফেলা। সে অধিকার নেই ওর। সবচেয়ে বড় কথা, তিক্ত মনে ভাবল মর্গান, নিজের লড়াই নিজেই করতে অভ্যস্ত। দ্রুত এগোচ্ছে ঘোড়াটা। ক্যাসল টাউনে পৌঁছতে সময় লাগবে। টেইলটা যেহেতু ঘুরপথের, এছাড়া উপায়ও নেই। হয়তো আজকের রাতটা শহরে কাটাতে হবে, বিস্তৃতার সাথে ভাবল। কিংবা ফিরতি পথে 50 মাইল পিছিয়ে মিশরে যাওয়ার অন্য টেইল ধরতে হবে। মর্গান যখন শহরে পৌঁছলো, দুপুর পেরিয়ে গেছে তখন। রাস্তায় লোকজন কম। গনগনে সূর্যের নিচে অযথা সিদ্ধ হতে কে চায়? কুড়ের দাপটে ক্ষতবিক্ষত রাস্তার ধুলো উঠছে। হাঁটার গতিতে এগোচ্ছে ঘোড়াটা। প্রথম যে আস্তবল চোখে পড়ল, ঢুকে পড়ল। তুলে বসে ঝুলছিল বুড়ো হসলার। ওকে দেখে চোখ মেলে তাকালো। হাউডি স্ট্রেঞ্জার। মৃদু নট করল মর্গান। স্যাডল ছেড়ে লোকটার হাতে ঘোড়া হস্তান্তর করল। স্যাডল ছাড়িও না, অনুরোধ করল ও। রাস্তায় থিতিয়ে আসা ধুলোর উপর থেকে চোখ সরিয়ে বুড়োর দিকে তাকালো। দেখলো নির্বিকার মুখে ওর অদ্ভুত নির্দেশ শুনল লোকটা। রাতে এখানেই থাকবো, জানালো মর্গান। সেজন্য সেজন্য বাড়তি $1 দিতে হবে, মাথা ঝাঁকালো মর্গান। হসলার ঘোড়াটাকে ভেতরে নিয়ে যেতে আস্তাবল থেকে বেরিয়ে এলো। ক্লান্তি লাগছে, তবে চেষ্টা করছে স্বাভাবিকভাবে হাঁটতে। কারো মনোযোগ কাড়ার ইচ্ছে নেই। 50 গজের মতো এগিয়ে ডানে একটা ক্যাফে চোখে পড়ল। খাওয়ার ব্যাপারে ভালো মন্দের বাছ বিচার করে না মর্গান। এখন সে সময়ও নেই। কাছের দরজা ঠেলে ঢুকে পড়ল। দুটো কামরা নিয়ে ক্যাফেটা। বাইরের দিকে বড় ডাইনিং রুম, ভেতরে কিচেন। ডাইনিং রুমটা সাজানো গোছানো, প্রায় খালি। দুজন খদ্দের খাওয়ায় ব্যস্ত। বেসিনে হাত মুখ ধুয়ে খালি একটা টেবিল দখল করলো মর্গান। দেয়ালের দিকে পিঠ দিয়ে বসলো, যাতে রাস্তা আর জানালার উপর চোখ রাখতে পারে। কিচেন থেকে মাঝবয়সী এক মহিলা বেরিয়ে এলো। হ্যাট খুলে তাকে বাউ করলো মর্গান। কি দেব তোমাকে? তোমার ইচ্ছে মতো দাও ম্যাম। তবে আগেই জানিয়ে রাখি, বেশি টাকা নেই আমার পকেটে। সিম, স্যুপ, রুটি, মাংস আর কফি চলবে? ধন্যবাদ। ওগুলোই গত কয়েকদিন পাইনি। মিনিট 3 পর খাবার নিয়ে এলো এক তরুণী। মহিলার নকল বলা যেতে পারে। খুব বেশি হলে 20 হবে এর বয়স, ধারণা করলো ও। খাবার ভর্তি ট্রে টেবিলে নামিয়ে রেখে চলে গেল মেয়েটা। খাবার দেখার পর খিদে চাগিয়ে উঠল মর্গানের। মনে পড়ল সকালে শুধু শুকনো জার্কি আর সিম পেটে পড়েছিল। দ্রুত খাওয়া শেষ করলো। খাবারটা ভালো, রান্না চমৎকার। কত হলো ম্যাম? বিল দেওয়ার সময় জানতে চাইল। $2.15। বেশ সস্তা, ভাবল ও। $5 একটা নোট এগিয়ে দিল মহিলার দিকে। তারপর দরজার দিকে এগোলো। মিস্টার, তোমার টাকা। পেছন থেকে ডাকলো মহিলা। ঘুরে হাসলো। খাবারটা ভালো ম্যাম, পছন্দ হয়েছে আমার। রাতে আবার আসবো। আগাম বিল হিসেবে রেখে দাও।
বেরিয়ে এসে পড়ছে দাঁড়িয়ে চারপাশ খুঁটিয়ে দেখে নিল মর্গান। চিন্তিত হওয়ার মতো কিছু নেই। ধৈর্য ধরার পক্ষপাতী ও দেখতে চায় ওর খোঁজে সার্কেল এম এর রাইডাররা শহরে আসে নাকি টেইলে অপেক্ষা করবে। এ ফাঁকে বিশ্রাম হয়ে যাবে। অবশ্য মিশরে পৌঁছানোর তারা ওর ঠিকই আছে। নিশ্চিত জানে শহর থেকে বেরোলে শত্রুপক্ষের সামনে পড়তে হবে। আগে শরীরটা ঝরঝরে হোক, তারপর দেখা যাবে কি করা যায়। সিগারেট ধরিয়ে দিগন্ত শেষ সীমানায় ফুটে ওঠা ক্যাকটাস হিলের আবছা অবয়বের দিকে তাকালো। একেবারে ডান দিকে পশ্চিমে মালভূমির আকারে শেষ হয়েছে ওটা। ওদিকেই মিশরি যাওয়ার টেইল। মর্গান নিশ্চিত জানে ওখানে ওঁত পেতে আছে প্রতিপক্ষ। অপেক্ষা করছে কখন বেরিয়ে আসবে ও। থাকুক ওরা, আজকের দিনটা এখানে শুয়ে বসে কাটিয়ে দেবে সে। আগের মতোই তুলে বসে আছে হসলার। দোতলায় চলে যাও, ওকে দেখে বলল। ডান দিকে কাঠের সিঁড়ি আছে, ভাড়া আগাম দিতে হবে। মর্গানের ছুঁড়ে দেওয়া রূপোর ইগল দুটো লুফে নিল বুড়ো। কিছু খবর দরকার আমার। তুমি নিজেই তো একটা খবর। খানিকটা বিস্মিত হলো। কতটুকু জানে লোকটা? তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলো বুড়োকে, কিন্তু নির্বিকার দেখাচ্ছে তাকে। নীল চোখের গভীর চাহনিতে এমনকি স্বাভাবিক কৌতূহলও নেই। চাপা স্বভাবের মানুষ। শেষে সিদ্ধান্তে পৌঁছলো ও। হসলারের ব্যাপারে দুশ্চিন্তা না করলেও চলবে বোধ হয়। পরে এ নিয়ে আলাপ করবে ভেবে সিঁড়ির দিকে এগোলো। আপাতত নিরবিচ্ছিন্ন একটা ঘুম চাই ওর। খড়ের বিছানায় আড়মোড়া ভাঙল জেমস মর্গান। আলসেমি লাগছে। চোখ বুজে আরো কয়েক মিনিট পড়ে থাকলো। শেষে বিছানা ছেড়ে মাথার নিচ থেকে স্যাডল ব্যাগ তুলে নিল। এটা কোথাও লুকিয়ে রাখা দরকার, ভাবলো ও। ব্যাগ খুলে ফিল্ড গ্লাস বের করে পকেটে ভরল। খড়ের গাদার পাশে গড়াধীন একটা জানালা আছে। মেঝের কাঠ দেয়াল ছাড়িয়ে বাইরের দিকে বেরিয়ে আছে কিছুটা। জানালা দিয়ে নিচু হয়ে কাঠের প্রান্তে ব্যাগ ঝুলিয়ে রাখলো মর্গান। ইচ্ছে করলে যে কোনো সময় আস্তবলের পেছনে গেলে তুলে নিতে পারবে। আর একটি সুবিধা, কেউ যদি এটার খোঁজে খড়ের গাদায় তল্লাশি চালায় পাবে না। নিশ্চিন্ত হয়ে নিচে নেমে এলো। হসলারকে কোথাও দেখতে না পেয়ে পেছনে স্টলের সারির কাছে চলে এলো। একটা স্টলে দেখতে পেল শরীরটাকে। ওর সারা পেয়ে বিজাতীয় একটা শব্দ করলো ঘোড়াটা। কাছে গিয়ে ওটার কেশরে হাত বুলালো মর্গান। পিঠ চাপড়ে দিল। এক কোণে বড়সড় পাত্রে পানি রাখা, পাশে টিউবওয়েল। লণ্ঠনের আলো ওখানে কমে পৌঁছেছে, তবে কাজ সারতে অসুবিধা হলো না ওর। হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো আস্তবল থেকে। দরজার একপাশে সরে দাঁড়ালো। রাতের আধার তখন ভালোভাবেই জাঁকিয়ে বসেছে ক্যাসল টাউনে। সেলুনার ড্যান্স হল থেকে হই হল্লা বাদ্যের শব্দ কানে আসছে। সিগারেট রোল করার ফাঁকে আশপাশে নজর বুলালো মর্গান। রাস্তায় লোকজন কম। 40 গজ দূরের একটা সেলুনে গুলির শব্দ হলো। তারপর ভাঙচুরের আওয়াজ। একটু পর ব্যাট উইং দরজা ঠেলে পোর্চের উপর আছড়ে পড়ল একটা দেহ। হাসরে প্যাসরে উঠে দাঁড়ালো লোকটা। অকথ্য খিস্তি করে সটকে পড়ল পাশের গলির ভেতর।
পেছনে হসলারের পায়ের শব্দ পেল। দরজায় এসে দাঁড়িয়েছে লোকটা। তোমাদের শহরটা দেখছি সন্ধ্যের পরপরই গরম হয়ে ওঠে, হালকা সুরে মন্তব্য করলো মর্গান। সুযোগ পেয়েছে ওরা। ল অফিসটা এ মুহূর্তে খালি পড়ে আছে, নিষ্প্রিয় কণ্ঠে বলল হসলার। এসব ঘটনা সামাল দেওয়ার লোক নেই? আপাতত নেই। মার্শালের কাজটা নেয়ার ইচ্ছে আছে নাকি? এ কাজে ঝামেলা বেশি। পোর্চ ছেড়ে নেমে উত্তরে এগোলো ও। উদ্দেশ্যহীনভাবে হাঁটল কিছুক্ষণ। খিদে বাড়াচ্ছে। একেবারে উত্তরে গির্জার কাছে চলে এলো এক সময়। ঘর বাড়ি কম এদিকে, যাও বা কয়েকটা আছে, ভেতরে জ্বালানো আলোর খুব কমই রাস্তার রাস্তায় এসে পড়েছে। সুবিধাই হলো মর্গানের, দূর থেকে ওকে শনাক্ত করতে পারবে না কেউ। গির্জার লাগোয়া সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো, একেবারে ঘন্টার কাছাকাছি। ঘন্টা ঘরটা ছোট, 4টা খিলানের উপর ছাদ। বড়সড় ঘন্টা ঝুলছে মাঝখানে। একটা খিলানে হেলান দিয়ে দাঁড়ালো। ফিল্ড চলে এসেছে হাতে। চোখে ঠেকাতে ক্যাকটা সিলের পশ্চিম প্রান্ত আর মেশরে যাওয়ার টেইল স্পষ্ট চোখে পড়ল। যা খুঁজছিল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। নিজেদেরকে গোপন করার কোনো চেষ্টাই করেনি ওরা। টেইলের দুপাশে দুজন করে অবস্থান নিয়েছে। ঝোপের আড়ালে বসে অলসভাবে সময় কাটাচ্ছে একজন, শুয়ে আছে অন্যরা। একটু দূরে বিশ্রাম নিচ্ছে ঘোড়াগুলো, তবে ছোটার জন্যে তৈরি। এবার উল্টো দিকে চলে এলো মর্গান, যে টেইল ধরে গতকাল ক্যাসল টাউনে এসেছিল তার উপর নজর বোলালো। অনেকক্ষণ ধরে চোখ রেখেও কিছু দেখতে পেল না, তবে ও নিশ্চিত এদিকেও আছে কয়েকজন। আড়ালে থাকায় চোখে পড়ছে না। ফ্ল্যাগ বেয়ে বাথানের টেইলটাও বাদ দিল না। একটা সিলের পাশে লস পোল পাইনের বনেও দুজন আছে। শক্ত আর অটুট একটা জাল পাতা হয়েছে, বেরিয়ে যাওয়া কঠিন হবে। লোকগুলো চাইছে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুকো, তাতে সহজ হয়ে যায় ওদের কাজ। সম্ভবত শহরে এসে কিছু করার সাহস ওদের নেই, যদিও সেটাই সহজ হতো। তবে বেরিয়ে সে যাবেই। তার আগে অপেক্ষা করে দেখা যাক ক্লান্তি আর বিরক্তির শিকার হয় কিনা ওরা। সে সুযোগই নেবেও। ওরা জানে না কার পিছু লেগেছে। চিন্তিত মনে পাই হাউজের দিকে এগোলো মর্গান। দূর থেকে ভেতরে ভিড় দেখে মত বদলে ফিরতি পথে এগোলো। সেলুনে ঢুকে গলা ভেজাতে ইচ্ছে করছে, কিন্তু কোনো সেলুন কিংবা পাই হাউজের মতো জমজমাট যে কোনো ক্যাফে ওর জন্য বিপজ্জনক জায়গা হয়ে উঠতে পারে। সার্কেল এম রাইডারদের সাথে দেখা হয়ে যেতে পারে। নিজের চেহারা যত কম দেখানো যায় তত মঙ্গল। ডানের গলিতে ঢুকে পড়ল মর্গান। বছর 2 আগে এক বাড়িতে ব্যবসাটা চলতো। এখন ও থাকলে ওর সমস্যাটা মিটে যায়। এখনো থাকলে ওর সমস্যা মিটে যায়। 20 গজের মতো এগিয়ে বাড়িটা পেল। বন্ধ দরজায় নক করলো। সতর্কতার সাথে খুলে গেল দরজার কপাট। খানিকটা ফাঁক হতে এক মহিলার চর্বিবহুল মুখ দেখা গেল। কি চাই? নিষ্প্রিয় কণ্ঠে জানতে চাইল মহিলা। তীক্ষ্ণ নজর বোলাচ্ছে ওর শরীরে। একটা মেয়ে দরকার আমার। নোংরা হাসিতে উজ্জ্বল হলো মহিলার মুখ। দরজা থেকে সরে দাঁড়ালো। ভেতরে ঢুকলো মর্গান।
দরজা আটকে ওকে অনুসরণ করতে বলে করিডোর ধরে হাঁটতে শুরু করলো মহিলা। কতক্ষণ? 2 ঘন্টা। অকারণে হাসলো মহিলা। ভেতরে পার্লারের এক পাশে 4টে মেয়েকে বসে থাকতে দেখলো মর্গান। চোখে নির্লজ্জ আমন্ত্রণ। বেছে নাও, উদার কণ্ঠে আহ্বান করলো মহিলা। প্রতি ঘন্টার জন্য $10, আর আমাকে দিতে হবে $10। হুচকির জন্য $5 যদি লাগে তোমার। লাগবে। 4জনের উপর চোখ বুলালো মর্গান। ডানের মেয়েটাকে পছন্দ হলো ওর, জানালো। মারিয়া, তোমার কামরায় নিয়ে যাও ওকে। হুইস্কি পাঠিয়ে দিচ্ছি আমি। উঠে দাঁড়ালো মেয়েটি। হাসলো অযথাই। চাপা স্বরে বলল, আমার সাথে এসো। দোতলার একটা কামরায় এলো ওরা। একটু পর হুইস্কি দিয়ে গেল আরেকটা মেয়ে। ছোট্ট কামরাটায় ডাবল বেড, ছোট্ট একটা টেবিল আর 2টো চেয়ার রয়েছে। দরজা বন্ধ করো। চেয়ারে বসে হুইস্কির বোতলের মুখ খোলার সময় বলল মর্গান। 2টো গিলাসে পানিও ঢালল। দরজা বন্ধ করে মেয়েটা সামনে এসে দাঁড়াতে বসার ইঙ্গিত করল। শোনো, এখানে শুধু সময় কাটাতে এসেছি আমি, এবং কিছু তথ্য দরকার আমার। যদি দরকারি কিছু জানাতে পারো, বাড়তি কিছু টাকা রোজগার করতে পারবে। মেয়েটার চোখে লোভের ছায়া, তবে প্রথমেই অবাকই হলো। কি জানতে চাও? আগে হুইস্কি নাও, ভেবে চিনতে বলবে। না জানলে বলার দরকার নেই, কিন্তু মিথ্যে বা মন গড়া কিছু শুনতে চাই না। মাথা ঝাঁকালো মেয়েটা। গিলাসে চুমুক দিয়ে ধন্যবাদ জানালো। আলফ্রেড টেনিসনকে চেনো? ভয় ফুটে উঠল মেয়েটার চোখে। সে তো এখানে আসে না। মারিয়ার বোকামিতে বিরক্ত হলো মর্গান। সে এখানে আসে কিনা জানতে চাইনি আমি, তুমি ওকে চেনো কিনা তাই জানতে চাইছি। নিশ্চয় বহু লোক আসে এখানে, অনেক কিছু জানতে পারো তোমরা। একটু থেমে সময় দিল মেয়েটাকে। এখানকার কয়েকজন সম্পর্কে জানতে চাই আমি। গিলাস নামিয়ে রেখে সিগারেট ধরালো ও। হয়তো এদের কাউকেই দেখনি, কিন্তু অনেক গল্প শুনেছ, এ ব্যাপারে নিশ্চিত আমি। ওদের অধীন লোকেরা আসে এখানে। কে তুমি? কেউ না, কিন্তু আমার তা মনে হচ্ছে না। তুমি হয়তো টেনিসনকে খুন করতে এসেছো। কেউ ভাড়া করে এনেছে তোমাকে। ডেভিড ম্যাক লয়ারই হতে পারে। আমাকে দেখে কি খুনি মনে হয়? তুমি টাপ লোক, এটা তো ঠিক। $5 একটা নোট টেবিলে রেখে উঠে দাঁড়ালো মর্গান। বুঝেছি, অন্য মেয়েগুলোর সাথে কথা বলতে হবে। ভেবেছিলাম তুমি হয়তো চারপাশের খোঁজ খবর রাখো, আর মুফতে কিছু টাকা রোজগার করতে চাইবে। দরজার দিকে হাঁটতে শুরু করলো। দাঁড়াও মিস্টার, ব্যস্ত হয়ে উঠল মারিয়া। দৌড়ে সামনে এসে দাঁড়ালো। আমি যা জানি বলবো, কতটুকু তোমার কাজে আসবে জানি না, কিন্তু কাউকে এসবের কিছুই বলতে পারবে না, এমনকি মিসেস টার্নারকেও নয়। তাহলে এতেও ভাগ বসাবে চর্বির দলাটা। খেদ প্রকাশ পেল মেয়েটার কণ্ঠে। যথার্থ নাম, স্মিথ হেসে ভাবল মর্গান। ফিরে এসে চেয়ারে বসল। আমি কোনো ঝামেলায় পড়ব না তো? নিশ্চিন্ত থাকতে পারো, এরপর দেখাই হবে না আমাদের। যা বলবো তার সবই শোনা, এর কতটুকু সত্যি জানি না আমি। অবসরে ক্যাসল টাউন আর আশেপাশের লোকজন নিয়ে আলোচনা করি আমরা। বেশি আলাপ হয় টেনিসনকে নিয়ে।
কারণ সেই এখানকার সবচেয়ে সফল মানুষ। মাত্র 2 বছর আগে এখানে এসেছে ও। আগে টেনেসিতে থাকতো। এখানে এসে বাজে একটা জমি ক্লেম করেছিল। ভালোগুলো অবশ্য অনেক আগেই দখল হয়ে গিয়েছিল। বড় স্টক আর কিছু করিতকর্মা পাঞ্চার ছিল ওর সঙ্গে। এ তল্লাটের সব বাথান ফ্রি রেঞ্জের অধীন। ওর জমিতে পর্যাপ্ত ঘাস না থাকলেও অসুবিধা হলো না। অবাধ রেঞ্জে ছড়িয়ে পড়ল সব গরু। ফ্রি রেঞ্জের সুবিধা নিয়ে লাভবান হলো টেনিসন। কৃতজ্ঞতা বশই বোধ হয় বিনিময়ে সবাইকে রাউন্ড আপ আর গরু বিক্রির সময় যথেষ্ট সাহায্য করে সে। কিন্তু যার যার বাথানের সীমানায় কাঁটাতারের বেড়া দেওয়ার কথাবার্তা শোনা যাচ্ছে ইদানিং। তেমন হলে টেনিসনই বেশি বিপদে পড়বে, এবং সবার আগে। সেজন্যেই ফ্ল্যাগবির দিকে হাত বাড়াতে চাইছে সে। টেইলের ওপাশের জমিটার উপর চোখ পড়েছে ওর। ক্যাকটাস হিলের যে অঞ্চল থেকে ঝর্ণার শুরু, ওখান থেকে এঞ্জেলো রিভারের উৎপত্তি। শুকনো মরশুমের সময় পানির জন্যে ওটার উপর নির্ভর করতে হয় প্রায় সবগুলো বাথানকে। তাছাড়া আছে লজ পোল পাইনের বিস্তীর্ণ সমভূমি। ছোটখাটো সমৃদ্ধ একটা বাথান গড়ে তোলা সম্ভব ওখানে। প্রথমে মেলিসা বডম্যানের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল টেনিসন, পাত্তা পায়নি। শেষে ওই জায়গাটা বিক্রি করার প্রস্তাব দিয়েছে। সাফ না করে দিয়েছে ফ্ল্যাগবি, তবু চাপ দিচ্ছে লোকটা। ম্যাক লয়ারিদের সায়স্তা করতে হলেও জায়গাটা দরকার তার। থেমে হুইস্কির গ্লাসে চুমুক দিল মারিয়া। চোথার মধ্যে আগ্রহ আছে কিনা বোঝার চেষ্টা করল, কিন্তু চোখে বা মুখে কোনো অভিব্যক্তি নেই তার। সিগারেট টেনে চলেছে সে, দৃষ্টি জানালা পথে বাইরে চলে গেছে। ম্যাক লয়ারিদের সম্পর্কে কতটুকু জানো? 3 ভাই ওরা। টেনিসন সন্দেহ করে রাসলিং করছে ওরা, কিন্তু প্রমাণ করতে পারেনি। তবে এটা ঠিক, সবারই কিছু না কিছু গরু রাসলিং হচ্ছে। এদিকে লয়ারিরা দোষ চাপিয়েছে টেনিসনেরই ঘাড়ে। ওর পাঞ্চাররা গরু দাবড়ানোর পাশাপাশি অস্ত্রেও পারদর্শী। গত 3 দিনে তাই প্রমাণিত হয়েছে। গতকাল ম্যাক লয়ারিদের ছোট ভাইকে পিটিয়েছে টেনিসন। পরে সার্কেল এমের 2 পাঞ্চারকে খুন করেছে ওর ক্রুরা। শেষ পর্যন্ত কে যে টিকে থাকে আগাম বলা মুশকিল। টেনিসন পণ করেছে ম্যাক লয়ারিদের দেশ ছাড়া করে ছাড়বে। 3 ভাইও বসে থেকে মজা দেখবে না। অবস্থা আরো খারাপ হয়েছে মার্শাল মারা যাওয়ায়। রাসলিংয়ের তদন্ত করতে ক্যাকটাস হিলের ওদিকে গিয়েছিল সে। পরের রাতে টেইলে পাওয়া যায় ওর লাশ। ফ্ল্যাগবি 3 বছর আগে এখানে এসেছে ওরা। আগে টেনেসি থাকতো। অনেকের ধারণা টেনিসন আর বডম্যানদের সাক্ষাৎ এখানেই প্রথম ঘটেনি। রানচিং জিনিসটা ভালোই বোঝে মহিলা। তবে একটা কথা ঠিক, মহিলা এ তল্লাটের সেরা সুন্দরী। একটা ছেলে আছে জানার পরেও অনেকেই ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছে ওর সাথে। ওদের বাথান দেখে কিন্তু আমার মনে হয়নি মাত্র 3 বছর হলো। বাথানটা অনেক পুরানো। আগে এক বুড়ো থাকতো, ওর কাছ থেকে কিনে নিয়েছে বডম্যানরা। হকিন্স নামে কাউকে চেনো? মাথা নাড়ল মারিয়া। প্রথম শুনলাম নামটা। মেয়েটার চোখে দ্বিধা। বুঝতে পারছে না তথ্যগুলো কতটুকু কাজে এসেছে আগন্তুকের। হয়তো এর বিনিময়ে কোনো টাকাই পাবে না। তবে এও ঠিক, এগুলো খুবই সাধারণ তথ্য। এখানকার যে কোনো লোক এসব জানে।
ফের গ্লাসে পানিও ঢাললো মর্গান। ভাবছে, অনেকগুলো ব্যাপারে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে এখানকার অবস্থা সম্পর্কে আফসা হলেও একটা ধারণা পেয়েছে। টেনিসনের বাথানটা কোথায় জানতে চাইল ও। ঠিক জানি না, তবে ফ্লাশ বীজ ছাড়িয়ে আরো পূবে ক্যাকটাস হিলের লাগোয়া সার্কেল এম, শহরের দক্ষিণে টেইলের পশ্চিমে। বিষম খেল মর্গান। উইলিস সঙ্গী মিথ্যে বলেছে ওকে। ওরা দাবি করেছিল ওটা সার্কেল এমের এলাকা। লোকগুলো টেনিসনের নয় তো, তবে আউটল বা রাসলারও হতে পারে, কিংবা আসলেই সার্কেল এমের লোক। পুরো ব্যাপারটা একটা ধাঁধা। এ ব্যাপারগুলো এ মেয়ে জানবে না, ওকে জিজ্ঞেস করে লাভ নেই। আনমনে গ্লাসে চুমুক দিল মর্গান। নিজের উপর কিছুটা বিরক্ত। ফালতু একটা ঝামেলায় জড়িয়ে পড়েছে সে। কে যে আসল শত্রু সেটাই বুঝতে পারছে না। শুরু থেকেই ব্যাপারটা গোলমেলে, নইলে রডনি অ্যাশ ওকে এভাবে কোণঠাসা করার সুযোগ পায়। আমি কি তোমার সাহায্যে আসতে পেরেছি? ভয়ে ভয়ে জানতে চাইল মেয়েটা। হ্যাঁ, ধন্যবাদ, হাসল মর্গান। পকেট থেকে টাকা বের করে $50 এগিয়ে দিল। মারিয়ার বিস্মিত অভিব্যক্তি এড়িয়ে দরজার দিকে এগোলো। অদ্ভুত মানুষ তুমি, পেছন থেকে বলল মেয়েটা। তোমার কথা কখনো ভুলবো না আমি। ঘুরে তাকালো মর্গান। বোকা মেয়ে, সে ভুলে যাও কথা, আমার কথা। মৃদু ভৎসনায় সুরে পরামর্শ দিলে, ভুলে গেলেই ভালো করবে। নিচে নেমে চর্বির দলার পাওনা মেটালো মর্গান। তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বেরিয়ে এলো। রাস্তায় লোকজন নেই, প্রায় ফাঁকাই বলা চলে। সেলুনগুলোর হই হল্লা কমে এসেছে। নিভে গেছে অনেক বাড়ির বাতি। পাই হাউজের দিকে এগোলো। যা আশা করেছিল মর্গান, মোটে 3জন খদ্দের ক্যাফেতে। কোণের একটা টেবিল দখল করার পর ফরমাস নিয়ে গেল তরুণী মেয়েটা। খাবারের জন্য অপেক্ষা করছে। এ সময়ে দরজায় আলফ্রেড টেনিসনকে দেখতে পেল। চোখাচোখি হলো ওদের। প্রথমে থমকে গেল টেনিসন। বিস্ময় দেখা গেল মুখে, তারপর কৌতুক দেখা গেল চোখে। স্বতঃস্ফূর্ত হাসিতে উজ্জ্বল হলো মুখ। কিন্তু মর্গান বাজি ধরে বলতে পারবে এর পুরোটাই ফান। সোজা ওর দিকেই এগিয়ে আসছে বাথান মালিক। আরে, তুমি দেখছি যাওনি। সামনে এসে উল্টো দিকের চেয়ারে বসে পড়ল সে। কিছু বলল না মর্গান। কি দেব তোমাকে মিস্টার টেনিসন? মেয়েটা এসে জানতে চাইল। প্রথমে নট করল সে। কেমন আছো জেনি? তোমার মাকে দেখছি না যে। রান্নাঘরে। ফরমাইশ দিল টেনিসন। জেনি নামের মেয়েটির মধ্যে অতিরিক্ত উৎসাহ খেয়াল করল মর্গান। টেনিসন অবশ্য সে ধরনের লোকই। সুদর্শন সুঠাম শরীর, মুখে গাম্ভীর্যের সাথে নিষ্ঠুর একটা ভাব আছে। অনেক মেয়েই সেটা পছন্দ করে। এদিকে থাকবে ঠিক করেছ নাকি? আলাপি সুরে জানতে চাইল টেনিসন। প্রশ্নটার পেছনের অর্থ খোঁজার চেষ্টা করল মর্গান। ঠিক বোঝা যাচ্ছে না কি বোঝাতে চাইছে লোকটা। নিঘাত কৌতূহল তার চোখে। আমি থাকলে তোমার বুঝি খুব অসুবিধা হয়? হবে যদি গরুচোরদের সাথে হাত মেলাও। তোমাকেও তো অনেকেই গরুচোর হিসেবে সন্দেহ করে। হাসলো টেনিসন, চোখে কৌতুক। শুধু ম্যাক লয়ারিরা। খুব স্বাভাবিক। নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপাতে চাইছে ওরা। এটা শুধু তুমিই বলছো। হয়তো। আর কারো কথা জানি না। আমার গরুই বেশি সাপ্পর মারছে ওরা। ওদের আর আমার বাথানি ক্যাকটাস হিলের কাছাকাছি। অন্যদের গরু এত দূরে আসে না।
তৃণভূমির আরো ভেতরে চলাফেরা করে। ধরছো না কেন? মার্শাল যখন নেই, ব্যাপারটাকে আমার নিজেরই সামলাতে হবে। তাছাড়া নিজের পদ্ধতিতে সমস্যার সমাধান করি আমি। কোনো গরুচোরকে এ তল্লাটে থাকতে দেব না। মার্শালের জন্যে দুঃখ হচ্ছে আমার। ঠিক কি বোঝাতে চাইছো? ওর মুখ জরিপ করছে টেনিসন। কিছুই না। অন্যের সমস্যা মেটাতে গিয়ে মারা পড়ল বেচারা। এটাই তার কাজ। ওর বেতনের বড়সড় একটা অংশ আমরা ক্যাটলম্যানরা দেই। জেনি খাবার দিয়ে যেতে খাওয়া শুরু করলো ওরা। মিস্টার টেনিসন, ম্যাক কার্থিদের নাচের আসরে যাচ্ছ তো? আগ্রহ ভরে জানতে চাইল জেনে। ও, যাব হয়তো। তুমি গেলে সত্যি খুশি হব আমি। বোকা মেয়ে, ভাবল মর্গান। ধুরন্ধর এ লোকটিকে চিনতে পারেনি মেয়েটা। ওর কপালে দুঃখ আছে। একে নিয়ে ভাবার মতো লোক টেনিসন নয়। তার চোখ আরো উঁচুতে, মেলিসা বডম্যানের দিকে। জেনি কি তা জানে? আমাদের সাথে বসো জেনি, তোমার মাকেও ডাকো, প্রস্তাব করল টেনিসন। অদ্ভুত এ লোকটি দ্বিধান্বিত করে তুলেছে ওকে। নিপাট ভদ্রলোকের মতো এর আচরণ, ভেতরে গরল, অথচ সহজে ধরার উপায় নেই। জীবনে দুর্বোধ্য চরিত্রের লোক অনেক দেখেছে মর্গান, কিন্তু জানা লোকগুলোর সাথে টেনিসনকে মেলাতে পারছে না। লোকটা অহংকারী, অথচ আচরণে বোঝা যায় না। কোমরে পিস্তল ঝোলায় না, কিন্তু হাতের বুড়ো আঙুলে হ্যামার টানার দাগ। অস্ত্রে পারদর্শী সে, এবং লুকানো কোনো অস্ত্র বহন করছে না বাজি ধরে বলতে পারবে মর্গান। টেনিসনের চরিত্রে আরো কয়েকটা জিনিস চোখে পড়ার মতো। আত্মবিশ্বাস আর সাহস। এ লোকটি শত্রু না হলে হয়ে বন্ধু হলেই ভালো হতো, তিক্ত মনে ভাবল। একটা বিস্ময় অপেক্ষা করছিল মর্গানের জন্যে। শেষ খদ্দেরকে বিদায় করে মা মেয়ে দুজনেই কফির মগ হাতে ওদের টেবিলে এসে বসল। আচরণে মনে হচ্ছে টেনিসনের আমন্ত্রণে নিজেদেরকে সম্মানিত বোধ করছে। মিসেস উইলিয়ামস, সম্ভাষণ জানানোর পর বলল টেনিসন। এর সাথে কি পরিচয় হয়েছে তোমাদের? এ হচ্ছে জেমস মর্গান। আর এরা? মা মেয়ের দিকে তাকিয়ে হাসল সে। মিসেস উইলিয়ামসন আর ওর মেয়ে জেনিফার। নতুন করে নট করতে হলো মর্গানকে। ভেতরে ভেতরে বিরক্ত। স্পষ্ট বুঝতে পারছে ওকে নিয়ে এক ধরনের মজা করছে টেনিসন। শত্রুর সাথে সহজ আচরণ করে বুনো আমোদ পাচ্ছে সে, এবং হয়তো ভরকে দিতে চাইছে ওকে। না বাপু, ভাবল মর্গান, এত সহজে ভরকে যাওয়ার মতো লোক নই আমি। যদি এখানে থাকার সিদ্ধান্ত নিয়ে থাকো, আমার আউটফিটে যোগ দিতে পারো, প্রস্তাব দিল টেনিসন। তাতে আমার কাজ সহজ হয়ে যাবে। ম্যাকলয়ারিরা অবাক হলো না মর্গান। কপট লোকটার পক্ষে এমন একটা প্রস্তাব দেয়া খুবই স্বাভাবিক। কারো অধীনে কাজ করি না আমি, দ্রুত বাধা দিল। অন্তত যাকে আমার পছন্দ নয়। সূক্ষ্ম রাগ দেখা গেল টেনিসনের মুখে। দ্রুত সামলে নিল নিজেকে। হাসল, তবে হাসিটা চোখ স্পর্শ করল না। তাহলে সার্কেল এমে যোগ দেবে? শীতল সুরে জানতে চাইল। যদ্দূর জানি তোমাকে পেলে কচুকাটা করে ফেলবে ওরা। তোমাকে নাকি ভাড়া করছিল ওদের পাঞ্চাররা। আসলেও কি তাই? ওদেরকে দেখে কিন্তু মোটেও পাঞ্চার মনে হয়নি আমার।
তোমাকে নাকি তাড়া করেছিল ওদের পাঞ্চাররা? আসলেও কি তাই? ওদেরকে দেখে কিন্তু মোটেও পাঞ্চার মনে হয়নি আমার। ভাড়াটে কিছু গান হ্যান্ড, হয়তো ক্যাকটাস হিলের ওপাশের হাইডআউট থেকে এসেছে ওরা। ফের অবাক হলো টেনিসন। মর্গান ধরে নিল এটাও ভান। তাই নাকি? তার মানে আউটলদের সহায়তায় কাজটা করছে ওরা। সার্কেল এম পাঞ্চারদের উপর চোখ রেখেও কেন ধরতে পারেনি বোঝা গেল এবার। এক বিন্দু বিশ্বাস করল না মর্গান। তুমি একটা আস্ত মিথ্যুক, শীতল কণ্ঠে বলল। তাকিয়ে আছে টেনিসনের চোখে। হতভম্ব দেখালো আলফ্রেড টেনিসনকে। বোধহয় ভাবতে পারেনি এভাবে তাকে অপদস্থ করবে মর্গান। রাগে ভয়ঙ্কর বিভৎস দেখাচ্ছে সুদর্শন মুখ। তারপর শীতল দৃষ্টিতে দেখল ওকে। খোদার কসম, আমার কাছে পিস্তল থাকলে আরেকবার কথাটা উচ্চারণ করতে বলতাম। এতটুকু ম্লান হলো না মর্গানের হাসি। কেন, হাত দুটো তো আছে। ওহো, রাত দুপুরে তোমার সাথে মারামারি করব না আমি, অন্তত এখানে দুজন লেডির সামনে। তোমার সুবিধা মতো, খোঁচা মারল মর্গান। কিন্তু নিশ্চিত জানে ধাপ্পা দেয়নি লোকটা। পিস্তল থাকলে সত্যিই হয়তো ডুয়েল লড়তো। সে সাহস আছে লোকটার। উঠে দাঁড়ালো টেনিসন। যখন ইচ্ছে তোমার পছন্দ মতো হবে, কেমন? শান্ত স্বরে বলল সে কথাগুলো। স্বাভাবিক হয়ে এসেছে আচরণ। একটু আগের রাগ বা বিদ্বেষ নেই। স্বতঃস্ফূর্ত ভাবটা চলে এসেছে আবার। আবার হয়তো দেখা হবে আমাদের, এগুলো সে। যদি তুমি চাও। হকিন্সকে মিস্টার টেনিসন চেনো নাকি? পেছন থেকে জানতে চাইল মর্গান। আন্দাজে ঢিল ছুঁড়েছে। ওর আশা ঠিক মতোই লাগবে। থেমে গিয়ে ঝট করে ঘুরল সে। ও নামে কাউকে চিনি না। চোখে চোখ রাখলো টেনিসন। শীতল দৃষ্টি বিদ্ধ করল মর্গানকে। মিস্টার জেমস মর্গান, তুমিও একটা মিথ্যুক, বলে আর দেরি করল না। দরজা খুলে বেরিয়ে গেল। শীতল একটা চোট বয়ে গেল মর্গানের মেরুদণ্ড বেয়ে। বুঝতে ভুল হয়নি তোর? লোকটা কি আসলেই তা বোঝাতে চেয়েছে, কিন্তু সেটা কি করে সম্ভব?